দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাতে চাই ময়মনসিংহ টিভির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ময়মনসিংহ টিভির বিশেষ আয়োজন খেলার মাঠে ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। দুটি খেলা ইতিমধ্যেই হয়ে গেছে এবং আজকে আমাদের বাংলাদেশের খেলা আগামীকাল, আজকে রাতেও একটি খেলা আছে। বাংলাদেশের খেলা আগামীকাল ভোর 6:30 আমরা বাংলাদেশের প্রথম খেলা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা সেই খেলা নিয়ে কথা বলতে চাই। ময়মনসিংহের ঐতিহাসিক সাকিব হাউস মাঠ থেকে যুক্ত হয়েছি। আমার সাথে যুক্ত হয়েছেন সব সময় যিনি আমাদেরকে সময় দেন, আমাদের গেস্ট অফ অনার, ময়মনসিংহের সাবেক ক্রিকেটের বর্তমান ক্রীড়া সংগঠক জনাব ফারুক খান পাঠান মহোদয়। আমরা সরাসরি কথা বলতে চাই ফারুক খান পাঠান মহোদয়ের সাথে। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আসসালাম, এই তো ভালো, ধন্যবাদ রনি এবং ময়মনসিংহ টেলিভিশনকে। আজকে এই পরন্ত বিকেলে রাত পোহালি খেলা বাংলাদেশের ভোর 6:30 পুরো দেশবাসী খুব এক্সাইটেড যে আমরা অনেক দিন পরে 15 বছর পরে 16 বছর পরে আমরা দ্বিতীয় রাউন্ডে গেলাম এবং এই যাওয়া খুব কষ্টার্জিত যাওয়া। আশা করব আমরা কালকে একটা ভালো কিছু করব, একটা ভালো সূচনা হবে। এইভাবে আমাদের খেলার কালকে সূচনা করতে চাই যে বাংলাদেশটি ভালো করবে, সেই প্রত্যাশায় আমরা থাকবো সবাই। আর এই টিমের দিকে তাকিয়ে আছে কেমন করে। ফারুক ভাই, শুরুতে যদি আমি আপনার কাছে জানি, এই যে বাংলাদেশ দলকে নিয়ে নানা ধরনের কথা বলেছে শুরুতে, এবং সেই বাংলাদেশ দল কিন্তু 3টি ম্যাচে জয়ের পর সুপার 8-এ খেলার সুযোগ অর্জন করেছে এবং সুপার 8-এ কিন্তু বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে এই গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। কি বলবেন? সেকেন্ড রাউন্ড বাংলাদেশ অবশ্যই গ্রুপ অফ ডেথে, বিশেষ করে কারণে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। বাংলাদেশ ছাড়া 3টা টিমই খুব শক্তিশালী। অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী, দারুণ ফর্মে আছে। আপনার ইন্ডিয়া, তারাও আরো শক্তিশালী, চ্যাম্পিয়ন টিম, তারাও একবার চ্যাম্পিয়ন হয়েছে। আপনার পাশাপাশি আফগানিস্তান যে কোনো দলকে হারাতে পারে সেই সক্ষমতা তাদের আছে। তারাও দুরন্ত ফর্মে ছিল, লাস্ট গেমটা একটু খারাপ করেছে, তারা দুরন্ত ফর্মে। তাদের অনেকগুলো প্লেয়ার IPL-এ খেলছে, যারা সবাই ভালো করছে, দুর্দান্ত। এই বয়স্ক নবী থেকে শুরু করে রশিদ খান, মানে চিন্তা করার বাইরে একজন থেকে ভালো খেলছে। আমি যেটা বলছিলাম, বাংলাদেশের দল নিয়ে সমালোচনা করছিল একটি দল, নিন্দুকের একটি দল সমালোচনা বলছিল যে আমি মায়ের দোয়া ক্রিকেট টিম, সেই টিম কিন্তু মোটামুটি 3টা দলকে হারিয়ে এই মুহূর্তে সুপার 8-এ। না, 3টা দল বলতে আমরা আসলে 3টা দলের মাঝখানে আমরা 2টা দলকে বলবো তারা আসলেই মানে বাংলাদেশ থেকে অবশ্যই তারা অনেক তুলনামূলকভাবে তাদের পারফরমেন্সটা অনেক নিচু অবস্থানে, শুধু র্যাঙ্কিং না, তাদের অবস্থানে নিচু ছিল। এই কারণে তারা মানে যেটা সহজ হওয়ার কথা সেটা সহজ নয়, খুব কঠিনভাবে আমরা জয় পেয়েছি। মানে আমাদের কষ্টার্জিত জয় বলবো আমরা, এটা মানে হারা ম্যাচটা জিতেছি বলবো, আমি বলবো হারা ম্যাচটা জিতেছি। বিশেষ করে নেপালের সাথে যে খেলাটা হারা ম্যাচটা কোটি কোটি মানুষ এই খেলা ঈদের নামাজের মাঝখানেও খেলা দেখছে, ভোর রাত থেকে উঠে খেলা দেখেছে, সবাই এক্সাইটেড ছিল একটা ভালো খেলা হবে, আমরা সহজ জিতবো। কিন্তু সেই খেলাটা আমরা এত কঠিন অবস্থায় জিতছি। নেপাল যেহেতু একেবারে নতুন টিম, তার বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা কম, নার্ভ কম, এই কারণে তাদের হারটা। আদারওয়াইজ আরো মূল্যবান বিষয় হলো আপনার নেপালের বাংলাদেশের বোলিং সাইড, বিশেষ করে পেস বোলিং অ্যাটাকটা ওই দিন পার্টিকুলার, এমনি অবশ্যই টুর্নামেন্টে ভালো করছে, বিশেষ করে ওই দিন তো আরো ভালো করছে নেপালের সাথে বিশেষ করে আপনার মুস্তাফিজ এবং তামিম দুইজনই অসম্ভব ভালো করেছে, অসাধারণ বোলিং স্পেল ছিল তাদের। মুস্তাফিজ তো তুলনাই নেই, IPL থেকে আসার পর IPL এর সে তার পুনর্জন্ম হয়েছে IPL থেকে। বিশেষ করে IPL এ যাওয়ার আগেই মুস্তাফিজের অবস্থা, ন্যাশনাল টিমে তাকে বসিয়ে রাখা হতো, রেস্ট দেওয়া হতো, কিন্তু IPL খেলার পরে তার পুনর্জন্ম হচ্ছে আমি বলবো। সেই আলোকে বলবো মুস্তাফিজ দারুণ খেলছে, আমরা তার প্রতি খুব আশাবাদী।
সে ভালো করবে, বিশেষ করে পেস অ্যাটাক। আর বোলিং সেটটাও আমাদের খুবই শক্তিশালী বোলিং। অস্ট্রেলিয়ার সাথে আমরা কালকে বোলিং সেটে খুব ভালো করব আমরা আশা করব। তবে সাকিবের বোলিং ইদানিং বিশেষ করে ওয়ার্ল্ড কাপ বেশি একটা বলের আমরা তারটা সে আগের সাকিবকে খুঁজে পাচ্ছি না। আমরা আশা করব কালকে সে খুব ভালো করবে। আপনি আর ব্যাটিং সেটটা বলতে গেলে ব্যাটিং সেট আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমরা আসলে পুরো টুর্নামেন্টেই সম্ভবত একটা গেম একটু ভালো করেছিলাম, আর সবগুলো পুরা টুর্নামেন্টেই প্রথম যে টপ অর্ডার সবাই ফ্লপ করেছে টপ অর্ডারটা, যেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং একাধারে ফ্লপ। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন শান্তর কথা যদি বলি, আপনার সে টুর্নামেন্ট সবগুলা গেম খেলেছে, সে 4 গেমে রান করেছে আপনার সম্ভবত 26 বা 24 হবে। এটা খুব মানে শুনতেও খারাপ লাগবে, এটা নিজের কথা নিজে বললেও খারাপ লাগে। এটা ক্যাপ্টেন্স নক, সে ক্যাপ্টেন্সি করে তার মধ্যে 7 খুন মাপ মানে এটা সাকিব আছে, মাহমুদুল্লাহ আছে, যে কেউ ক্যাপ্টেন্সি করতে পারে। এই কারণে হয়তো চেঞ্জ হবে না, তাকেও খেলাবে তার ক্যাপ্টেন্সির জন্য। যেহেতু ক্যাপ্টেন্সি ড্রপ দিলে হয়তো টিমের প্রেশার পড়বে, টিমের মেন্টালি প্রেশার পড়বে। হয়তো ওরা চাইবে, টিম চাইবে যে উইনিং সেট আপে রাখুক, তারপরে চেঞ্জ একটা আসতে পারে। ভাই আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনি আমাকে নেদারল্যান্ডের সাথে খেলার সময় আপনার সাথে আমার অফলাইনে কথা হচ্ছিল, আপনি বলেছিলেন যে সাকিব আজকে ব্যাটিং এ ভালো করবে। এবং সাকিব এমন একটা ক্যারেক্টার, সে দারুণ পুরো দেশ সুদ্ধা সে সমালোচনা ভাইরাল হয়েছে। হঠাৎ করে সে ভেরি নেক্সট টাইম সে একটা দারুণ ম্যাচ উইনিং নক দিবে অথবা বোলিং করবে, আবার সে হয়ে যাবে, সে আবার লেমনাইট চলে আসবে। পাশাপাশি মাঠেও একই অবস্থা। সাকিব লাস্ট 2টা ম্যাচ খারাপ করেছে, তুমুল সমালোচনার মুখে পড়েছে। যে ম্যাচটা দরকার, যে ম্যাচটা আমাদের উইনিং ম্যাচ দরকার ছিল, ওই ম্যাচটা সে ভালো করেছে, তার সেই সব কিছু দেখে গেছে। আমাদের অন্য যারা নতুন প্লেয়ার আছে তাদের জাকির আলীর কথা বলবো। জাকির আলী অনেক আশা করে আমরা ভেবেছিলাম সে মাহমুদুল্লাহ বিকল্প হবে, মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট হবে, অথবা মাহমুদুল্লাহর জায়গাটা সে পূরণ করবে। আমাদেরকে দারুণভাবে হতাশ করেছে। সে কোনো নকই করতে পারে না, ভালো একটা নক দিতে পারে না, ভালো পারফরমেন্স এখন পর্যন্ত করতে পারে না। আমরা খুব হতাশ হয়েছি তার প্রতি। ভাই একটু যদি বলি, আপনার কথা সত্যি কথা একটু বলতে চাই, এই যে আমরা দেখেছি গ্রুপ পর্বে দেখেছি, প্রথম লিগে দেখেছি সব বাংলাদেশের সব খেলা লো স্কোরিং খেলা, একটা বা 2টা ম্যাচে 190 বা 200 হয়েছে। কিন্তু আমরা আবার দেখলাম এই সুপার 8-এ আসার সাথে সাথে 2 ম্যাচে ভালো রান হয়েছে। যেমন ইংল্যান্ড খেললো, খুব ভালো রান হলো, প্রায় 200-এর কাছাকাছি। এবং এই যে আপনার ইয়ের সাথে যে খেলা হলো, ইউএস এর সাথে যে খেললো, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললো, মানে 2টা খেলাই তো হলো, 2টা খেলাতে আমরা একদম খুব ভালো রান হচ্ছে। আমরা কি আশা করতে পারছি যে এই যে আগামীকাল বাংলাদেশের খেলা হবে, এখানে আমরা একটা বিগ স্কোর দেখতে পাবো? না, এটা মূল কারণ, স্কোরিং এর মূল কারণ হলো আমেরিকার যে খেলাগুলো হয়েছে সবগুলো মাঠটাই ছিল আনইভেন, অনেকটা আনইভেন বলতে পারেন, অথবা ব্যাটিং পিচ না, আদর্শ পিচ যাকে বলে সেটা না, আদর্শ পিচ। আর ওয়েস্ট ইন্ডিজ টিম, ওরা দেশ আদর্শ খেলোয়াড়, আদর্শ মাঠ, আদর্শ সব, ওরা যেহেতু পেস বল ভিত্তিক দেশ ছিল, মানে ওরা মানে সর্বকারের ভালো পেসগুলো ওদের ছিল, অ্যাজ ওয়েল এস এখনো ভালো পেস আছে। হ্যাঁ, জাস্ট এমব্রোস বলছিলেন গত পরশু, এমব্রোস তার এক সাক্ষাৎকারে বলছিলেন, এমব্রোস বলছিলেন যে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা, এই যে মাঠে আমাদের খেলা স্যার বিবিএন রিচার্ডস মাঠ, এই মাঠে বিশেষ করে যারা পেস করবে তারা ভালো করবে, পেস একটা ভালো, বলটা মাঠটা ভালো, এবং অবশ্যই স্কোর হবে। যেহেতু ফার্স্ট রাউন্ডে স্কোর হয় নাই, সেকেন্ড রাউন্ডে অবশ্যই আমি শুরু থেকে বলে আসছি, সেকেন্ড রাউন্ড যেহেতু ওয়েস্ট ইন্ডিজ হবে,
প্রতিটা খেলায় একটা সম্মানজনক স্কোর করবে, নট 120 110 লাইক দিস বা বিলো 100 তা না, এটা অ্যাভাব 150 50 প্লাস। কালকে যদি অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে হয়তো 170-80 করে ফেলবে আমাদের ধারণা। আমি আমি একটু বলি, অবশ্যই এই ওয়েদারে টস একটা ফ্যাক্টর। বাংলাদেশ যদি টসে জিতে কি করতে পারে? আপনি একজন এক্স প্লেয়ার, আপনার না এটা ডিপেন্ড করে, যেহেতু ওয়েদারটা ক্লাউডি ওয়েদার অ্যাজ ওয়েল এজ বৃষ্টি হচ্ছে, ওদেরও বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির জন্য খেলা পণ্ড হচ্ছে। আমার মনে হয় এটা মাঠের যে কন্ডিশন, পিচের যে কন্ডিশন দেখে তারা ডিসাইড করবে। আচ্ছা, যদি বাংলাদেশ ব্যাটিং এ যায়, টসে জিতেই ব্যাটিং করুক বা ওরা যদি এদিকে ব্যাটিং এ দেখ, না বাংলাদেশ কত করলে একটা সুবিধাজনক অবস্থা রাখতে পারে? না, বাংলাদেশ তো ইচ্ছা করলে এটা করতে পারবে না। বাংলাদেশ যে স্ট্রেংথ আছে আসলে, যে গেমগুলো বাংলাদেশ ফার্স্ট রাউন্ড জিতছে, টপ অর্ডার সবাই ফ্লপ করেছে, জাস্ট খোঁচা কাজে দেয় 100 হয়ে গেছে গা, 120 হয়ে গেছে গা। এটা মানে অস্ট্রেলিয়ার সাথে তো 120 করলে সম্ভব না, খুব কষ্টার্জিত 100 110 20 হয়ে গেছে গা। কিন্তু ওই মাঠে, ওয়েস্ট ইন্ডিজ মাঠে এটা চলবে না, তাকে খেলে নিতে হবে। আমাদের যে ওদের টপ অর্ডার ব্যাটসম্যান আছে অস্ট্রেলিয়ান, ওরা যেমন অ্যাটাকিং গেম খেলে, আমাদের অ্যাটাক খেলার মতো ওরকম প্লেয়ার হাতে গোনা কয়েকজন, ওদের মতো না। সে অর্থ বলবো বাংলাদেশ যে আগে করে হয়তো আমরা যদি 150 করি, 150 করি, আমরা 150-60 করলে হয়তো আমরা 5 দেবো। বোলিং সেট একটা অস্ট্রেলিয়া আবার কোনো কারণে প্রথমে উইকেট ফল করলে, কয়েকটা ফল করলে তারা কিন্তু চাপে পড়ে থাকে, ওটা হয়তো কামব্যাক করে তাদের কঠিন হয়ে যায়। যেহেতু আমরা নর্মালি ওদের মানে বড় টিমের মাঝখানে অস্ট্রেলিয়ার সাথে আমাদের টোটাল পারফরমেন্স ভালো, আমরা 10টা খেলছি, আমরা 4টা দিচ্ছি, এটা কিন্তু অনেক বিশাল বিষয়। আমরা ওয়ার্ল্ড কাপে তাদের সাথে কোনো গেম জিততে পারিনি, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল গেমে আমরা 10টা গেমে 4টা দিচ্ছি, এটা গুড সাংঘাতিক বিষয়, ভেরি গুড ক্যালকুলেটিভ। ওরা চাপে থাকলে খারাপ খেলে, আমরা সেই চাপটা সিস্টেম আমরা আশা করব চাপে ফেলান। আমাদের পেস যে অ্যাটাকটা অবশ্যই আমরা মনে করি যে তারা যেভাবে বল করে আসছে, তারা অবশ্যই একটু তারা আমাদেরকে নিয়ে অনেক ভাবতে হবে যে আমরা সহজেই বাংলাদেশ সেটা উইন করবে, ওরকম বিষয় আমি মনে করতেছি। আরেকটু যদি আমি আসি, বাংলাদেশের ওপেনিং জুটিটা, ওপেনিং ব্যাটসম্যান জুটিটা একটু খারাপ খেলছে। চেতন দাস ফর্মে নাই, সৌম্য সরকার একদম 13 ম্যাচেই ইতিহাস করে ফেলছে, ডাক খেলছে, প্রথম বিটার পর নামাতে পারছে না। তারপরে সবাই কিন্তু টপ অর্ডার এবং ওপেনিং নিয়ে কথা বলছে, সেই ক্ষেত্রে কি আছে কোনো পরিবর্তন আসছে বা বোলিং বা ব্যাটিং এর পরিবর্তন আসার সম্ভাবনা আছে? ধন্যবাদ। আসলে গত ওয়ার্ল্ড কাপ ওয়ানডে, আপনার গত ওয়ানডে যে ওয়ার্ল্ড কাপ হলো, সেই একই অবস্থা সেম। আমরা তামিমের যে অভাবটা আমরা দারুণভাবে ফিল করেছি, যে তার মতো একটা মানে বিশ্বমানের একটা ওপেনার আমাদের খুব অপরিহার্য ছিল। হয়তো সে 5টা খেললে একটা হয়তো একটু খারাপ করতো, 2টা খারাপ করতো, 5টা খেললে 5টা খারাপ করতো না। কিন্তু আমাদের যে বর্তমান যে ওপেনিং বলি আর টপ অর্ডার বলি, যেটাই বলি, প্রথম 1-2 ওভার 2টা নাই, 1-2 ওভার 2টা নাই, 4-5 ওভারে আপনার 4টা নাই। এইখান থেকে টিমটারে চাপে ফেলার পরে যে টিমটা কামব্যাক করবে, কেউ যে অ্যাগ্রেসিভ খেলবে, ওই অবস্থাটা থাকে না। মাহমুদুল্লাহ পর্যন্ত যখন মাহমুদুল্লাহকে টাচ করে ফেলাম, কোনো কারণ মাহমুদুল্লাহ আউট হয়ে গেলে পরে সে তো ডেলি খেলবে না, সে ডেলি খেলবে না। দর্শকও আশা করে না, আমরাও আশা করি না, টিমও আশা করে না যে সে একটা প্লেয়ার ডেলি খেলবে। আমরা ভেরি আনফর্চুনেট, আমি অনেক বছর যাবৎ বলে আসছি মাহমুদুল্লাহ এই দলের অপরিহার্য প্লেয়ার, অপরিহার্য। সে খুবই মানে দুর্ভাগ্যবান প্লেয়ার যে সে তাকে খেলতে হয় আপনার বটম প্লেসে, নিচে খেলতে হয় এবং চাপের সময় এমন কোনো ম্যাচ নাই যে চাপে খেলে, তার জীবনের বেশিরভাগ খেলায় চাপে। আমার ধারণা মাহমুদুল্লাহ আরেকটু উপরে খেলা হইতো, তা হয়তো যে রেকর্ড বা যে পরিসংখ্যান হইতো বাংলাদেশ ইতিহাসে
অনেক দিন থাকতো। তার এই রান বলেন, তার যে স্কোর কার্ডটা বলেন, এটা অনেক দিন থাকতো। যেমন একটা কথা না বললেই না, বাংলাদেশ যখন ১৭তম টেস্ট খেললো কলকাতা ইডেন গার্ডেনে, ইডেন গেলাম, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার চিফ গেস্ট ছিলেন। সেই গেমটা আমরা খুব ব্যাডলি আমরা হারছি, খুব বাজেভাবে হারছি। এটা আসলে মানে ১৭তম টেস্টে একটা কলঙ্কজনক বিষয় দ্বারা থাকবে। ওই টিমটাকে মাহমুদুল্লাহকে নেয় নাই। মাহমুদুল্লাহ আমরা ফিল করেছিলাম, আমরা যারা একটু খেলা বুঝি তারা খুব মানে আমাদের করার কিছু নাই, এই সোশ্যাল মিডিয়াতে আমরা হাল্লা চিল্লা করছি এই পর্যন্ত। কিন্তু দেখা গেছে মাহমুদুল্লাহ সে যে ডিজার্ভ করে, তার পরবর্তী সময় সে হার্ডওয়ার্ক করে সে টিমে ফিরছে, ১০০ করে সে সেঞ্চুরি করে ঠিক ওই দিনে রিটায়ার করছে। এখন আমার ধারণা, আমার মনে হয় মাহমুদুল্লাহ যে ধরনের খেলা খেলে এখনো দেশকে সার্ভিস দেওয়ার মতো তার অনেক কিছু আছে, সে ক্যাপাবিলিটি, সে নির্ভরশীল। মানে আমার একটা বিষয়, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে টপ অর্ডারের ব্যাটসম্যান যখন ব্যাট করে, কেন জানি মনে হয় ওই তাহিদ হৃদয় আর ওই জুনিয়র তামিম ওদের ছাড়া আর কারো ডিপেন্ডেবল ব্যাটম্যান না। মানে এই আউট হওয়ার পরে দেখা যাচ্ছে যে লিটন দাস আউট হয়ে যাচ্ছে বা সৌম্য আউট হয়ে যাচ্ছে, মানে প্রতিটা বলিং করে সে আউট হয়ে যায়। মানে নেপালের সাথে খেলাতে আমরা এত দুঃখ পাইছি যে ৩-৪ রানে ৬ রানে ২টা নাই। নেপালের সাথে যেটা আপনি যেটা বলছেন, একদম লোকাল টিমের মতো নেপালের দল, সেই দলের সাথে টপাটপ পড়ে যায়, সেটি যারা আমরা যারা দর্শক তাদের দেখতে খারাপ লাগে। ফারুক ভাই, একদম শেষ প্রান্তে আমরা রাত পেরোলেই ভোর ৬টা ৩০ আপনার প্রস্তুত থাকবেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। আসলে বাংলাদেশ বীরের জাতি, হার না মানা জাতি। অবশ্যই বাংলাদেশ যদি আমাদের ভাই বলছিলেন, বাংলাদেশ যদি টেকনিকটা বজায় রেখে খেলে অবশ্যই জয়ের সম্ভাবনা আছে। আমরা স্বপ্নই দেখতে পারি। আমরা সুপার এটা ভালোভাবে ৪টি দলের সাথে 3টি জয় পেলে তো আমরা সেমিফাইনালে যেতে পারবো না। দুইটা জয়ের মাধ্যমে আমরা সেমিফাইনালে চলে যেতে পারি। আমি একদম শেষ করতে চাই, ফারুক ভাই শেষ কথায় দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, এবং আমরা তো সেমিফাইনাল আশা করতেই পারি। ধন্যবাদ রনি। আসলে বাংলা, আমার সারা দেশ জাতি বাঙালি খুবই, বিশেষ করে আমাদের খুব আবেগের জায়গা হলো ক্রিকেটটা। মানে আমরা আত্মস্থ করেছি, আমরা ধারণ করি ক্রিকেটটা, এতটা আবেগ। আমি কল্পনা করতে পারি নাই যে আপনি ঈদের দিন এই ভোরবেলা যারা নামাজ পড়ছে, নামাজের এই আধা ঘন্টা ছাড়া 15 মিনিট ছাড়া সবাই খেলাটাকে দেখেছে। মানে আমি বিশ্বাস করতে পারি না যে এত মানুষ খেলার সাথে সম্পৃক্ত ছিল। সেই আবেগের মর্যাদা রাখবেই এই টিমটা। তারা আমাদের আবেগটাকে মূল্যায়ন করবে, যে আমাদের এই খেলার দিকে তাকিয়ে আছে। আমরা কোটি কোটি বাঙালি, দেশ বিদেশ সারা বিশ্বে, আমেরিকা খেলা হয়েছে, বাঙালি সমস্ত ঝাঁপিয়ে পড়েছে। গতকালকে সুপার 8 একটা গেম ছিল, ইংল্যান্ডের খেলা ছিল। আপনার ভেরি আনফরচুনেট, মাঠ অর্ধেকটা খালি ছিল। ইংল্যান্ড ভার্সেস হোস্ট কান্ট্রি, নিয়ারেস্ট কান্ট্রি, ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ, ওটা হোস্ট কান্ট্রি, নিয়ারেস্ট কান্ট্রি। মাঠ গ্যালারি অর্ধেক খালি ছিল, ভেরি আনফরচুনেট। কিন্তু বাংলাদেশের খেলা টিকিট পাওয়া দুষ্কর ছিল। ইভেন দেন একটা গুড সাইন, নেপাল ছোট দেশ, ছোট জাতি, ওরা দারুণভাবে মানে ক্রিকেটটাকে নিয়েছে। আমরাও আশা করি নেপাল ক্রিকেটের আরও আগে আসুক, এবং তারা বোধহয় ওরা যেভাবে আবেগ প্রদর্শন করেছে মাঠে, এটা আসলে খুবই সিগনিফিকেন্ট। বাঙালি আমরা আমাদের মতো করে তারা খেলা, বিশেষ করে ক্রিকেটটাকে হারুক আর জিতুক, তা এই ক্রিকেটটাকে ওন করেছে, এটা বড় বিষয়। আমরা আবারও বলবো, শেষ কথা, আমরা আশাবাদী কালকে একটা দারুণ খেলা দেখবো। জয় পরাজয় থাকবে, আমরা দেশ ও জাতি যেন লজ্জায় না পড়ে, লড়াই হবে। আমরা হারলে লড়াই করে হারবো, জিতলে তো বীরের মতো জিতবো। ধন্যবাদ বাংলাদেশ টিভি, আমি রনি। অনেক অনেক ধন্যবাদ। আসলে চমৎকার করে এত সুন্দর করে বললেন যে হারলে লড়াই করে হারবো এবং জিতলে
বীরের মতো জিতবো, এই কথার পরে আসলে আমার কোনো কথা থাকে না। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সকলকে ময়মনসিংহের ঐতিহাসিক সাকিট হাউস মাঠ থেকে আমি আমি রনি রাসেল এবং আমাদের গেস্ট অফ অনার সাবেক সাবেক ময়মনসিংহ সাবেক ক্রিকেটার এবং বর্তমান দক্ষ ক্রীড়া সংগঠক জনাব ফারুক খান পাঠান মহোদয়কে সাথে নিয়ে আমরা আজকের এই বিশেষ লাইভ থেকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই জয় পরাজয় থাকবে ক্রিকেটে। বাংলাদেশ যেটি বলছিল বীরের জাতি, বাংলাদেশ ক্রিকেটে যখন সবসময় যে কথাটি বলে আমি শেষ করি, বাংলাদেশ ক্রিকেটে যখন মুস্তাফিজ বই করে তখন বাংলাদেশের 18 কোটি বিশ্বের সকল বাঙালি হেসে ওঠে এবং ওই মাহমুদুল্লাহ ছয় যখন বাংলাদেশ জিতে তখন আমরা হেসে উঠি। সবাই বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট টিমের সঙ্গেই থাকবেন, টিম টাইগার্সের সাথেই থাকবেন। আমি রনি রাসেল সাকিট হাউস মাঠ থেকে বিদায় নিচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ফারুক ভাই আপনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। অটো দিয়ে রাখছিলাম, বসে আনসার